নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাজীব কুমার এবং জ্ঞানেশ কুমার তারা হয়তো এই মুহূর্তে বেশ খানিকটা চাপেই রয়েছেন। তার কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এই মুহূর্তে বলেছেন যে কেন এই ধরনের ইমিউনিটি দেওয়া হলো ইলেকশন কমিশনারদের, সেটা আমরা অবশ্যই তদন্ত করব। অবশ্যই এই মুহূর্তে আমরা অনুসন্ধান করব সেটা যে কেন 2023 সালে ডিসেম্বর মাসে লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাস হয়ে গেল যে ইলেকশন কমিশনার যদি একবার কেউ হয় তাহলে তার বিরুদ্ধে আর কোনো ধরনের কোনো সিভিল কেস কিংবা ক্রিমিনাল কেস করাই যাবে না। সে কেন এতটা ঊর্ধ্বে উঠে গেল? কে বলছেন এই কথা? ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের সর্বপ্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত তিনি বলছেন যে কেন এতটা ইমিউনিটি দেওয়া হবে। ভারতবর্ষের ইলেকশন কমিশনার কি এমন পদে রয়েছেন যে তাকে এতটা ইমিউনিটি দিতে হবে যে তার বিরুদ্ধে কোনো কেসই কেউ করতে পারবে না? এবং এই নিয়ে সামগ্রিক মামলাটা উঠেছিল 2023 সালের ডিসেম্বর মাসে। সামগ্রিক প্রেক্ষাপটটা আপনাদেরকে বলবো যে ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে এত অভিযোগ রাহুল গান্ধী আনছেন, বিভিন্ন সময় ভোট চুরি থেকে শুরু করে ভোটে কারচুপি, ভোটার ডিলিশন, যেমন ইচ্ছা তেমন করছে ইলেকশন কমিশনার, বিভিন্ন ধরনের অভিযোগ তিনি আনেন। কিন্তু কেন ইলেকশন কমিশনারের বিরুদ্ধে এফআইআর করা যায় না সেইটা আপনাদেরকে একটু বলি। 2023 সালে হঠাৎ করে ডিসেম্বর মাসে একটা বিল আনে কেন্দ্রীয় সরকার, এবং তৎকালীন কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার যেটা চলছিল 2.0 সরকার, সেখানে মোদী সংখ্যায় এতটাই বৃদ্ধি পেয়েছিল, তাদের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল সেটা 303টা আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি নিজেরাই, এবং সেই জায়গা থেকে এনডিএর সংখ্যা তো আরো বেশি ছিলই। এবং সেখানেই তারা যেমন ইচ্ছা বিল এনেছিল, এবং সেই বিলের মধ্যে 2023 সালের ডিসেম্বর মাসে সেটা পাশ করানো হয়। এবং সেই বিলটাতেই বলা ছিল যে ইলেকশন কমিশনার যে তিনজন থাকেন প্যানেলে, এবং তার সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার যিনি থাকবেন, সেটা আগে রাজীব কুমার ছিলেন, তার পরবর্তীতে জ্ঞানেশ কুমার হন, এখন জ্ঞানেশ কুমারই রয়েছেন, তাদের বিরুদ্ধে তাদের চাকরিকালীন অবস্থায় তো বটেই, পরবর্তী জীবনেও তাদের একদম জীবৎকালীন অবস্থায় তাদের বিরুদ্ধে কোন রকম কোনো সিভিল কিংবা ক্রিমিনাল কেস করা যাবে না। এটা ভারতবর্ষের নিয়ম হয়ে যায়। এবং এই যে একটা মারাত্মক ইমিউনিটি যে আমরা যা ইচ্ছা করে যেতে পারি কিন্তু কেউ আমাদের নামে কিচ্ছু কেস করবে না, তো তারা তো এই যে কাজটা যারা করলো, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তো এই কাজটা করলো, এই বিলটা নিয়ে এলো, তো তাদের পক্ষে হয়ে কাজ করবেই, এটা ছিল বিরোধীদের বক্তব্য। কিন্তু কেন এই বিল নিয়ে আসা হলো, সেই কেসটা উঠেছিল সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একদম অ্যাস্টনিশড হয়ে গিয়েছেন। তিনি অবাক হয়ে গিয়েছেন যে কেন এই ধরনের বিল আনা হলো, এবং সেটা নিয়ে আমরা অনুসন্ধান করব, আমরা এই মামলা গ্রহণ করছি। গতকাল এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট দেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন এই ধরনের ইমিউনিটি দেওয়ার ক্ষেত্রে কোন কোন কারণ ছিল, কেন কেন্দ্রীয় সরকার এই বিল আনলো, এবং বিল যদি আনলোই তো এই ধরনের একটা আইন তার মধ্যে কেন আনলো, সেটা আমরা অবশ্যই বিচার করব, তদন্ত করব। সুতরাং সামগ্রিক বিষয়টা কিন্তু এই মুহূর্তে সাবজুডিস, এবং অবশ্যই সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে পক্ষান্তরে চ্যালেঞ্জ করলো কেন্দ্রীয় সরকারের এই যে আনা বিল সেটাকে। আপনাদের সামগ্রিকটা বলি, 2023 সালের ডিসেম্বর মাসে হঠাৎ করে যে কমিশনারের জন্য বিলটা আনা হয়, সেটার প্রেক্ষাপটটা কি ছিল? সেটার প্রেক্ষাপটটা ছিল একদম সরাসরি 2023 সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছিল, যেখানে তারা বলেছিল যে যতদিন পর্যন্ত না ইলেকশন কমিশনার কিভাবে চুজ হচ্ছেন সেই বিষয়টা নিয়ে একটা স্পষ্ট বিল কেন্দ্রীয় সরকার আনে, ততদিন পর্যন্ত একটা কমিটি আমরা তৈরি করছি। সেই কমিটির মধ্যে সিজেআই থাকবেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি থাকবেন, তিনি নিরপেক্ষ একজন মানুষ, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের প্রধানমন্ত্রী থাকবেন, এবং বিরোধীদের তরফ থেকে লোকসভার বিরোধী দলনেতা তিনি থাকবেন। তো এই তিনজনের একটা কমিটি তৈরি হবে, এবং তারা নাম নিয়ে বিশ্লেষণ করবেন এবং তাদের নাম ঠিক করা হবে। এর আগে কংগ্রেস আমলে কি হতো, কিংবা বাজপেয়ী সরকার আমলে কিভাবে চিফ ইলেকশন কমিশনারদের চুজ করা হতো, একটা 40-45টা নাম আনা হতো, এবং তাদের মধ্যে কে সিনিয়র, কে কোন কোন কাজ করেছে, কে কোন কোন ডিপার্টমেন্টে কাজ করেছে, সেগুলো নিয়ে বিশ্লেষণ হতো। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই বিশ্লেষণ করে একজনের নাম সাজেস্ট করা হতো।
এবং সেখানে বহু নাম এসেছে এবং তারা কাজও করেছেন। আমাদের ইলেকশন নিয়ে এত ধরনের প্রশ্ন কখনো 2024 সালের নির্বাচনের আগে উঠে আসেনি। কিন্তু এই যে বিলটা আনা হলো 2023 সালে একটা সরাসরি রায় দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যেখানে সিজেআইও থাকবেন, কিন্তু সুপ্রিম কোর্ট কি বললো যে আমরা কতদিনের পর্যন্ত থাকবো এই সিজেআই এই সামগ্রিক কমিটিটার মধ্যে কতদিন থাকবে, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার পারফেক্টলি একটা কোনো বিল নিয়ে আসছে। তো কেন্দ্রীয় সরকার কি করলো, একটা বিল নিয়ে এলো এবং কেন্দ্রীয় সরকার সেই বিলটাতে প্রথমেই সিজেআই কে ছেটে ফেললো। সিজেআই নিরপেক্ষ জায়গায় ছিলেন এবং সেই প্রশ্ন বারংবার রাহুল গান্ধী করেছেন যে কেন সিজেআই কে এই কমিটি থেকে সরিয়ে দেওয়া হলো, এবং কেন্দ্রীয় সরকার এই কমিটি থেকে সিজেআই কে ছেটে দিয়ে কাকে নিয়ে আসলো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরো যে কোনো একজন ক্যাবিনেট মন্ত্রী আসতে পারেন, যেখানে এখন অমিত শাহ যান। তো মোদী আর অমিত শাহ এবং তার সঙ্গে রাহুল গান্ধী, এবং রাহুল গান্ধী বারংবার বলেছে যে একটা ঘরের মধ্যে 3 জন সদস্য, 2 জন এক পক্ষে, তো সেইখানে আমি কি কথা বলবো আর আমার কথার কি ভ্যালু থাকে। তো সেইভাবে ঠিক জ্ঞানেশ কুমারকে চুজ করা হয়েছিল। তো এই সামগ্রিক বিষয়টা নিয়ে কেস করেছিলেন কংগ্রেস নেতা জয়া ঠাকুর। তিনি একটা পিটিশন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টে কেসটা ওঠার পরবর্তীতে এই মুহূর্তে সবচেয়ে মারাত্মক একটা বয়ান এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যে কেন ইলেকশন কমিশনার যারা থাকছেন এবং চিফ ইলেকশন কমিশনার তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো মামলা করা যাবে না, কেন তাদের ভুল হলেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো মানুষের গ্রিভান্স থাকলেও মানুষ কেন একটা এফআইআর পর্যন্ত করতে পারবে না, একটা জেনারেল ডায়েরি পর্যন্ত করতে পারবে না। এইখানে তো সবচেয়ে বেশি গলদ দিয়ে দেওয়া হচ্ছে, সবচেয়ে বেশি ছাড় তাকে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কেন সে যা ইচ্ছা করবে না, এবং সেটাই করছে। এবং আপনাদেরকে আরো ইন্টারেস্টিংলি বলি যে 2023 সালের ডিসেম্বর মাসে এই বিলটা আসে, 2024 এপ্রিল মাসে ছিল লোকসভা নির্বাচন, অর্থাৎ 3 মাসের দূরত্ব, এবং বিলটা পাস হয়ে যায়। বিলটা আইনে প্রণয়ন হতে বেশ কিছুটা সময় লাগে। এবার আপনাদেরকে ইন্টারেস্টিং তথ্যটা দিই। 9 মার্চ 2024 সাল, 9 মার্চ 2024 সাল, সেই দিন ঘটে সবচেয়ে মারাত্মক একটা ঘটনা। কি ঘটনাটা ঘটে 9 মার্চ 2024 সালে? অরুণ গোয়েলের নাম আপনারা জানেন না হয়তো, কারণ রাজীব কুমার এবং জ্ঞানেশ কুমারকে নিয়ে যতটা পরিমাণ চর্চা হয়েছে আর কোন ইলেকশন কমিশনারকে নিয়ে ততটা চর্চা হয়নি। তো অরুণ গোয়েল ছিলেন এই রাজীব কুমারের আগে ইলেকশন কমিশনার, এবং তিনি হঠাৎ করে তার শারীরিক কারণ দেখিয়ে ইস্তফা দিয়ে দেন। কোন ধরনের সরকারি কারণ কিচ্ছু নয়, তিনি হঠাৎ করে তার যে টেনিয়ার সেটা শেষ হওয়ার আগেই, তার যে কর্মজীবন ইলেকশন কমিশনার হিসেবে, সেখান থেকে হঠাৎ ইস্তফা দিয়ে দেন, এবং সেটা অনেকটা ঘটে একদম নাটকীয় স্টাইলে, জগদীপ ধনকরের মতন। তো সেই ইস্তফা হঠাৎ করে চলে আসে এবং তাড়াহুড়ো করে এপ্রিল মাসে ভোট, আপনারা বুঝুন, এপ্রিল মাসে ভোট হতে যাচ্ছে, 9 মার্চ কয়েকদিন বাকি থাকতে অরুণ গোয়েল ইস্তফা দিচ্ছে, এবং হঠাৎ করে তাকে চুজ করা হলো রাজীব কুমারকে। এবং রাজীব কুমার তার পরবর্তীতে লোকসভা ভোট কন্ডাক্ট করেন এবং তার বিরুদ্ধে বহু ধরনের অভিযোগ তোলেন বিরোধীরা। এবং এই যে বিলটা যখন এসেছিল রাজ্যসভাতে, তখন রাজ্যসভাতে বা লোকসভাতে বিরোধীদের সেই রকম জোর ছিল না। 2024 সালে যেটা তৈরি হয়েছে সেই সময় ততটা জোর ছিল না, তাদের বিরোধীদের জায়গা অনেক কম ছিল। তারা সম্পূর্ণভাবে বিরোধিতা করেছিল এই বিলটার, এবং তারা ওয়াক আউট পর্যন্ত করেছিল। তারা বলেছিল যে এটা ভারতীয় যে সংবিধান তার মূল যে ধাঁচা, মূল ভিত্তিটাকেই ভেঙে দিচ্ছে। কারণ ভারতীয় সংবিধান এইভাবে যে কোনো মানুষকে ইমিউনিটি দেওয়ার কথা এটা বলেই না, কারণ ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো এই ধরনের ইমিউনিটি পান না, তাহলে এই ধরনের ইমিউনিটিটা কেন হঠাৎ করে ইলেকশন কমিশনারকে দেওয়া হবে? তার কারণ কি এটাই যে ইলেকশন কমিশনার সবটা কন্ট্রোল করবে কোনো একটা পার্টির কথা অনুযায়ী? আমরা জানি না, তবে অদ্ভুত একটা আইন, এবং আইন কখনোই আইনের ঊর্ধ্বে নয়। অর্থাৎ এই যে অ্যাক্টটা এনেছিল কেন্দ্রীয় সরকার, সেটাও সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে নিশ্চয়ই নয়, এবং সেই জায়গাটাই সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে যে আমরা এটা নিয়ে সম্পূর্ণ তদন্ত করব, আমরা এটা নিয়ে বিচার করব যে এই ধরনের ইমিউনিটি আদৌ দেওয়া যায় কিনা ইলেকশন কমিশনারকে। যে 3 জন ইলেকশন কমিশনার থাকেন এবং তার মধ্যে একজন চিফ ইলেকশন কমিশনার, তাদেরকে কেন এই ধরনের ইমিউনিটি দিল কেন্দ্রীয় সরকার, এটা নিয়ে অবশ্যই সুপ্রিম কোর্ট বিচার করবে। তবে অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই, যে রাজীব কুমারের সময় থেকেই এই ইমিউনিটিটা একদম
কার্যকর হয়, তার আগে যারা ছিলেন তাদের ক্ষেত্রে তো এটা কার্যকর হবে না। তো তারা কিন্তু বিভিন্ন সময় এসে একদম টিভিতে ইন্টারভিউ দেন, আগে যারা যারা ছিলেন বিভিন্ন ইলেকশন কমিশনাররা, তো তারা ইন্টারভিউ দেন, তারা বিভিন্ন ভোট নিয়ে কথাবার্তা পর্যন্ত বলেন। বিহার ভোট যখন হয়ে গেল তখন একজন ইলেকশন কমিশনার তীব্র নিন্দা করেছিলেন যে ইলেকশন কমিশন সঠিকভাবে কাজ করছে না। কিন্তু রাজীব কুমার কোথায় কেউ জানে? রাজীব কুমার এখন কিভাবে একদম বানপ্রস্থে আছেন কেউ জানে? রাজীব কুমারকে তো অবশ্যই আমরা এই ক্ষেত্রে কোনো না কোনো কথা হোক, আমরা চাইতাম যে রাজীব কুমারের বিরুদ্ধে এত ধরনের এত কথা উঠছে এবং সেই রাজীব কুমার এখন কোনো কথা কেন বলছে না নিজের সপক্ষে। কিন্তু রাজীব কুমার কোথায় কেউ জানে না। মাঝে আমরা খবর শুনতে পেয়েছিলাম তিনি বিদেশে চলে গিয়েছেন, কিন্তু তারপর আবার সূত্রের মাধ্যমে আমরা খবর পাই যে তিনি দেশেই আছেন। কিন্তু রাজীব কুমার কেন কোনো কথা বলছেন না? কথা হয়তো তাকে শেষ পর্যন্ত বলতেই হবে, সুপ্রিম কোর্ট যদি এই কেসটাকে নিয়ে শেষ পর্যন্ত এগোয়। আপনাদের সামনে রাখলাম পুরোটা। প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এই সামগ্রিক বিষয়টাকে একদম আইনের আওতায় ফেলেছেন এবং তিনি বলছেন এটা নিয়ে অনুসন্ধান করবে সুপ্রিম কোর্ট, এটা নিয়ে বিচার করবে। বিচারের শেষ সীমান্তে কি দাঁড়িয়ে আছে জ্ঞানেশ কুমার কিংবা রাজীব কুমারের কপালে আমরা জানি না। তবে অবশ্যই রাহুল গান্ধীর তোলা প্রশ্ন, কংগ্রেস পার্টির তোলা প্রশ্ন এবং এই সামগ্রিক কেস সুপ্রিম কোর্টে আরো একবার কোথাও গিয়ে কিন্তু মর্যাদা পেল। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কেমন করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।